নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। রাত পোহালে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইভিএম নিয়ে বুথে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। হাতির হানায় ফসলের দফা রফা বাঁকুড়ার সোনামুখী ও রাধানগরে। অতিবৃষ্টির পাশাপাশি ফসল নষ্টে ঘুম উড়েছে চাষিদের। প্রশিক্ষণ শিবির থেকে পুলিশের গুলি ছিটকে জখম 8ম শ্রেণীর ছাত্রী, চিকিৎসাধীন খড়গপুরের হাসপাতালে। রামকৃষ্ণের স্মৃতিধন্য স্বরূপনগরের বিথারের চক্রবর্তী বাড়ির কালী পুজো। জোড়া বিগ্রহে একটি বিসর্জন হলেও অন্যটিতে চলে নিত্য পুজো। স্বপ্নাদেশ পেয়ে বয়রা গাছের নিচে পুজো শুরু করেন এক বণিক। প্রবাদ এমনই, কালিয়াগঞ্জের সেই কালী পুজোই পরিচিত বয়রা পুজো নামে। শ্যামা পূজার প্রস্তুতিতে ব্যস্ত বাউলের রামকৃষ্ণপুর গ্রামের চ্যাটার্জি পরিবার। এখানে কালী পূজিতা হন শ্যামা সুন্দরী নামে। দীপাবলি মানেই আলোর উৎসব, কিন্তু চীনা আলোর দাপটে কমেছে মাটির প্রদীপের চাহিদা। দীপাবলির আগে শিল্পীদের মাথায় হাত। কাটোয়ার কেতুগ্রামে কান্দোরা গ্রামের চক্রবর্তী বাড়ির কালী পুজো ঘিরে রয়েছে বহু ইতিকথা। এক আসনে কালীর সঙ্গে পূজিতা দুর্গাও। মন্দিরের একদিকে হচ্ছে কালীর আরাধনা, অন্যদিকে পীর বাবার স্থান। সম্প্রীতির ছবি পুরুলিয়ার হিরবহাল গ্রামে। চলছে পুজোর প্রস্তুতি। বাজিতে হাইকোর্টের নিষেধাজ্ঞার পরে চিন্তায় দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির বাজি ব্যবসায়ীরা। এবারেও বাজার মন্দায় ঘুম উড়েছে তাদের। এখন একটা বিরতি, এখনই ফিরছি, সঙ্গে থাকুন। যে খবর দিকে নজর রাখবো, শুক্রবার সকাল থেকে কিন্তু ভোট কর্মীদের মধ্যে দারুণ ব্যস্ততা দেখা গিয়েছে এবং আগামীকাল 4টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। শান্তিপুর, দিনহাটা, খড়দা এবং গোসাবা। এবং দিনহাটা কলেজের ডিআরসি বা ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রের ছবিটা কিন্তু ব্যস্ততার ছিল সকাল থেকেই। শনিবার দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এদিন ডিসিআরসি থেকে ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে বুথমুখী হন ভোট কর্মীরা। ওই কেন্দ্রের জন্য 417টি বুথ রয়েছে। এর মধ্যে 51টি বুথকে স্পর্শকাতর এবং 102টিকে ক্রিটিক্যাল বলে চিহ্নিত করা হয়েছে। 209টি বুথ থাকছে সিসিটিভি। ভোট কর্মী রয়েছেন 1668 জন। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়ার স্বার্থে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 903 জন রাজ্য পুলিশ কর্মী থাকছেন। দিনহাটা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে 2,98,080 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,53,924 জন এবং মহিলা ভোটার রয়েছেন 1,44,156 জন। রাত পোহালে খড়দহ বিধানসভাতে উপনির্বাচন। ওই কেন্দ্রের জন্য ঘোলার সাজেরহাট এপিসি কলেজে খোলা হয়েছে ডিসিআরসি বা ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র। শুক্রবার সকাল থেকেই ভোট কর্মীরা ইভিএম সহ সামগ্রী নিতে হাজির হন সেখানে। পাশাপাশি কাজকর্ম সরে জমিনে খতিয়ে দেখতে এপিসি কলেজে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। খড়দহ কেন্দ্রে 235টি বুথ রয়েছে। বুথগুলির নিরাপত্তার দায়িত্বে রয়েছে 20 কোম্পানি বাহিনী সহ 1000 রাজ্য পুলিশ। রাত পোহালে খড়দার উপনির্বাচন। নিউ ব্যারাকপুর এপিসি কলেজে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। এই উপনির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটার 2,32,348 জন এবং 335টি বুথ করা হয়েছে। মূলত ত্রিমুখী লড়াই এই কেন্দ্রে। বিজেপি প্রার্থী জয় সাহা, সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বুথে 335 মানে প্রত্যেক বুথে একজন লাঠিওয়ালা কনস্টেবল আছে। এটা তো বুথে হিসাবে বলছি আমি। আর বাকি সেক্টরে আছে, আরটিতে আছে। টোটাল আমাদের 16 হচ্ছে কিউআরটি, 20 হচ্ছে আমাদের সেক্টর, 8টা হচ্ছে আমাদের আরটি মোবাইল, 16 কিউআরটি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, এছাড়া 28 স্পেশাল কিউআরটিও আছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের। সবই সেন্সিটিভ আছে, সবই সিএপিএফ কভার করা আছে। টোটাল 116 প্রেমিসেস, 335 বুথস। এই কেন্দ্রের কিন্তু বলা যেতে পারে পাখির চোখ
সারা রাজ্যের। এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসে। নিউ ব্যারাকপুর থেকে ভক্তি দে, কলকাতা টিভি। জেলা সার্ধনের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। রাত পোহালেই রাজ্যের আর 3 কেন্দ্রের পাশাপাশি নদিয়ার শান্তিপুরের বিধানসভা উপনির্বাচন রয়েছে। ভোট পর্ব সারতে শুক্রবার সকালেই রানাঘাট কলেজের ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে হাজির হন কর্মীরা। সেখান থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে বুথমুখী হন তারা। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 2,54,893 জন। ভোটদানের জন্য 355টি বুথ করা হয়েছে। এর মধ্যে 20% বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। ভোট পর্ব শান্তিতে মেটানোর জন্য রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রশিক্ষণ শিবিরের পুলিশের গুলি লেগে জখম পড়ুয়া ভর্তি করা হয়েছে সরকারি হাসপাতালে। শুক্রবার খড়গপুর লোকাল থানার টাঙ্গাশোলের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, টাঙ্গাশোলে ইএফআর ক্যাম্পের ভিতরে একটি শুটিং রেঞ্জ রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত রাজ্য সশস্ত্র বাহিনীর জওয়ানেরা সেখানে গুলি ছোড়া অভ্যাস করেন। অন্যান্য দিনের মতো এই দিনও সেই প্রশিক্ষণই চলছিল। আচমকাই একটি গুলি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সন্ধ্যারানী মাহাতো নামে এক কিশোরীর কাঁধে লাগে। সে স্থানীয় ছাটপাড়া স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। রাস্তার পাশে নলকূপ থেকে জল নেওয়ার সময় তার কাঁধে গুলি লাগে বলে সন্ধ্যারানীর পরিজনেরা পুলিশকে জানিয়েছেন। এলাকাবাসীর একাংশের অভিযোগ, মাঝে মধ্যেই ফায়ারিং রেঞ্জ থেকে গুলি ছিটকে বাইরে বেরিয়ে আসে। আগেও এমন একাধিকবার ঘটেছে। এই ঘটনার পুনরাবৃত্তির রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। জেলা সার্ধনের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। বাজি ফাটানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মাথায় হাত বাজি ব্যবসায়ীদের। জেলা জুড়ে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির বাজির খ্যাতি রয়েছে, কিন্তু গত বছর করোনার জেরে আদালতের নির্দেশে বাজি বিক্রি প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। মহাজনের পাশাপাশি অন্য জায়গা থেকে বাজি তৈরির জন্য টাকা জোগাড় করলেও গত বছর বাজার মন্দাই ছিল। গত বছরের তৈরি বাজি বিক্রি করে ফের অর্থ উপার্জনের আশায় বুক বেঁধেছিলেন বাজি প্রস্তুতকারকেরা। তবে আদালতের রায়ে ফের অন্ধকারে তারা। দুর্গাপূজার অনেক আগে থেকেই বড়ইপুরের হারালে বাজি ব্যবসায়ীরা শুরু করে দেয় বাজি প্রস্তুত, কিন্তু এবছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা বাজি তৈরি করতে পারেনি। মূলত দীর্ঘদিন টানা বৃষ্টি, এখনও এলাকায় জল জমে রয়েছে। অন্য সময় ঠিক কালী পুজোর আগে রাস্তার দুধারে বাজির দোকান বসত, এবছর সেই বাজির দোকানের দেখা নেই। বাজি ব্যবসায়ীদের দাবি, তারা নতুন করে বাজি তৈরি করতে পারছে না, পুরনো যেটুকুনি বাজি আছে সেগুলো ঠিক মতন বিক্রি করতে পারছে না। আমাদের কোভিডের জন্য ব্যবসাটা সিল করে দেওয়া হয়। সেই থেকে ধরো 2021 এই শেষ হতে চলেছে, পুরো একটা বছর 2 বছর হয়ে যাচ্ছে, আমাদের কোনো কর্ম নেই। টোটালি আমরা যত লোক সব বেকার হয়ে পড়েছি। কাকুতি মিনতি করে সবার কাছে করছি, এই ব্যবসাটা কালী পুজোর জন্য অন্তত 2 ঘন্টা ছাড় করলে আমরা এই ব্যবসাটা করে খেতে পারবো এবং আমাদের অনেক ব্যবসায়ী উপকৃত হবে। এই আমার কথা, আর কি বলবো বলুন। আর নেই, মোটামুটি বাজির ব্যবসাটা শেষের পথে চলে যাচ্ছে আস্তে আস্তে। উচ্চ কর্তৃপক্ষ এই বাজি ব্যবসার দিকে না লক্ষ্য না দিলে এই ব্যবসাটা দিনে দিনে শেষের দিকেই চলে যাচ্ছে। খুব অল্প কাস্টমার, আর এই বর্ষার জন্য কাস্টমারই নেই বাজারে। তেমন কোনো আশা বুঝতে পারছি না যে বাজির কেমন ব্যবসা হবে। রাজ্য সরকারের কাছে এই বাজি ব্যবসায়ীদের কাতর আবেদন, যদি 2 ঘন্টার জন্যে তাদের এই বাজি বিক্রির অনুমতি দেওয়া হয়। বড়ইপুরের চম্পাহাটির হারাল থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সার্ধনের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন।
কয়েকদিন ধরে কম বেশি ৮০টি হাতির তাণ্ডবে জমির ফসলে দফা রফা হয়েছে বাঁকুড়ার সোনামুখী ও রাধানগরের বিভিন্ন এলাকায়। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। মাঝে মধ্যে একাধিক ছোট দলে ভাগ হয়ে যাওয়া হাতিদের জঙ্গলে পাঠাতে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। কিছুদিন আগেই প্রাকৃতিক দুর্যোগে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এবার হাতির তাণ্ডবে ধানের ক্ষতি কিভাবে সামলে উঠবেন সেই চিন্তায় ঘুম ছুটেছে চাষিদের। জঙ্গলে ৮০টি হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে চিন্তার প্রহর গুনছে বিভিন্ন এলাকার চাষিরা। পুজোর আগে প্রায় ৮০টি হাতির দল পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় প্রবেশ করে বাঁকুড়ার পাঞ্চেত বনবিভাগ হয়ে উত্তর বনবিভাগের বড়জোড়া এবং বেলাতোড় এলাকায় বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়ায় হাতির দলটি। ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করে বিভিন্ন গ্রাম এলাকায়। এরপরই এলাকার মানুষজনের চাপে বন দপ্তর ৮০টি হাতির দলকে সেন্ট্রালি নিয়ে যাওয়ার অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়। এরপরেই হাতির দলকে একসাথে একত্রিত করে হাতির দলকে সেন্ট্রাল ড্রাইভ করতে গিয়ে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয় বন দপ্তরকে। কারণ এত বড় হাতির দল বিভিন্ন ভাগে কখনো কখনো বিভিন্ন ভাগে ভাগ হয়ে এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে বলেও দাবি করছেন এলাকার কৃষকরা। বেলাতোড় বড়জোড়া হয়ে হাতির দলটিকে সোনামুখী রেঞ্জ এলাকায় আনা হলে সেখানেও কিন্তু বিভিন্নভাবে তাণ্ডব চালায় হাতির দলটি। সোনামুখী এবং রাধানগর যে রেঞ্জ এলাকা রয়েছে সেই রেঞ্জ এলাকার বুড়াআঙ্গারি, কোচডিহি এই সমস্ত গ্রামে ব্যাপকভাবে গতকাল তাণ্ডব চালায় হাতির দলটি। বিঘের পর বিঘের ধান জমি ব্যাপকভাবে ক্ষতি করে এই ৮০টি হাতির দল। হাতিতে ধান জমি ক্ষতি করেছে মোটামুটি বিঘা দিয়ে। আমার এই করোনার বাজারে আমার সেই ধানে একেতেই আর্থিক দুর্বলতার কারণে আবার আমার যে চাষগুলো হয়েছিল সেই ধান জমি আমার সব নষ্ট হয়ে যাওয়ার ফলে আমি এখন কি নিয়ে কী করব আমি এখন বুঝতে পারছি না। এটাই আমার সরকারের কাছে আবেদন যেন এই হাতিগুলোকে অতি শীঘ্রই এইখান থেকে অন্যত্র যেন নিয়ে জানা হয়। স্বাভাবিকভাবেই হাতির দলকে কিভাবে পশ্চিম মেদিনীপুরে ফিরাবে তা নিয়ে বলা যেতে পারে এক কথায় চিন্তিত বন দপ্তরের কর্মীরা। অন্যদিকে চিন্তিত এলাকার কৃষকরা। যেভাবে হাতি রয়ে যাচ্ছে বাঁকুড়া জেলাতে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিঘের পর বিঘের ধান জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা। সেই ক্ষতিপূরণ কিভাবে মিলবে তা নিয়ে চিন্তার প্রহর গুনছেন ওই সমস্ত এলাকায় কৃষকরা। বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক তরজা মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। শুক্রবার রাস্তার কাজ খতিয়ে দেখতে যান বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বড়ুয়া মোড়ে রাস্তা সম্প্রসারণের সঙ্গে যুক্ত থাকা সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। আলোচনার পরে তিনি বলেন, নিকাশি ও সার্ভিস রোড সংক্রান্ত সমস্যা মিটলেও ইমার্জেন্সি পাথওয়ে ও শৌচালয়ের কাজ বাকি পড়ে রয়েছে। অধীরে এই মন্তব্যের পরেই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। অধীর চৌধুরীর সস্তার রাজনীতি করছেন বলে অভিযোগ করেন বেলডাঙ্গা তৃণমূল বিধায়ক শেখ হাসানুজ্জামান। অধীরবাবু বেলডাঙ্গায় না এলে বহরমপুরের আন্ডারপাসের সমস্যা দূর করুক বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। আমরা এনএইচের সঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছি। তাদের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বেলডাঙ্গার মানুষ এইভাবে সহযোগিতা করছে রাস্তা সম্প্রসারণে, এটার জন্য বেলডাঙ্গাবাসীকে প্রথম আমি ধন্যবাদ জানাবো। দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে রাস্তার দুপাশে সার্ভিস রোডের দরকার, কারণ যখন গাড়ি যাবে সাধারণ মানুষ কীভাবে যাতায়াত করবে। যিনি যে ইস্যুগুলো নিয়ে আজকে বক্তব্যগুলো রাখছিলাম দেখছিলাম, হ্যাঁ রাজনীতি করতে হয় বলে সস্তা রাজনীতিটা উনি করতে এসছেন। ওখানে সার্ভিস ড্রেন এবং যে কথাগুলো উনি বললেন এবং হসপিটালের সবগুলাই কিন্তু এখন আমরা আগেই পাস করে নিয়ে এসেছি। এখন উনি যখন দেখলেন যে সব পাস হয়ে গিয়েছে, এখন যে একটু সস্তার রাজনীতি করে এসে রাজনীতিটা করছেন। আর এই মুহূর্তে গোয়ায় বিশিষ্ট জনদের সঙ্গে আলোচনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চোখ রাখবো সেদিকে। Now, all I want to tell you that Goa is an acronym. My parlance, Goa is G for greenery all around, O for openness, and A for Arabian tree.
Goa should be treated as an acronym. And people here, Didi told 3-4 items like that, both, fish, football, yes. Those are very much here and those are very much in Bengal. But one more thing I will say, here we get fraternity. Bhaichara is very important. I have seen while standing in the queue, there is no problem. My best friend is Yusuf Khan. We stay almost door to door in Double A. And he is my first friend in Goa. Mike. Ladies and gentlemen, I again welcome Didi. All the best. Our humble regards to you. Thank you so much. You want to say something? Yes. First. Derek, give the mic to this friend. First bench. अच्छा, मैनिफेस्टो अभी टाइम है, इतना जल्दी करने का जरूरत नहीं है। अभी हम काम शुरुआत किया है, मैनिफेस्टो करने मेरे को 1 आवर लगेगा, ज्यादा नहीं लगेगा कि गोवा को हम बहुत अच्छा तरह पहचान किया। डेरेक ओनाके दाও না, উনি চাইছেন পাঞ্জাবি পরে আছেন যে ভদ্র ফার্স্ট বেঞ্চ। হ্যাঁ Mamta ji, I just want to ask, shall we understand that this is the launch of Trinamool Congress as a national party and Mamta ji as the future Prime Minister of India? Mamta ji is always, I want to continue as a commoner. I am not very important person, I am very less important person. And I can tell you that we launched Trinamool Congress because the need of the hour is to fight BJP. If we can't fight, then they will finish the country and they will sell the country. How they are selling everything and killing and torturing the people. Even yesterday when I came, Goa is my motherland. Can't I come to Goa? They have shown me the black flag. I said namaste. I want to show you the black flag in Bengal. No, I never said. I said namaste. Thank you so much. This is our culture, Indian culture. We will continue to do that with our promise. It is not a matter of Prime Minister or no Prime Minister. We launched Trinamool Congress for the betterment of Goa and for the peace, prosperity, development of Goa and also for the future of India. Yes, Goa it will start Goa to India. Thank you. Ladies and gentlemen, a very good evening. It's been a fascinating... allow 2-3 persons again. 3 more questions. Okay. Hands up. Yeah. Just a second. Yeah. Then you can speak Konkani also. I may pick up. Now I'll speak Bengali. Keman action Didi. Bhalo, thank you so much. My name is Abdul Qadir Ghazi. Can I call you Iron Lady of India? तो मैं ये सवाल करना चाहता हूँ आपसे कि आखिरी 3 महीने बचे हैं इलेक्शन के लिए, लास्ट मोमेंट में तक क्यों आया? इसी के लिए आया, हमारा इलेक्शन तो था अभी ना, हमने बीजेपी का टर्चर देख लिया। They went there just like a Delhi passenger. How they misuse their power, how they torture the people, how they torture the democracy. That attitude to finish the democratic system. That's why we don't want fascism or the atrocities. We want development, democracy and dedication, determination. That's why how we fought the battle in Bengal, we will fight the battle throughout the country because there are other political parties, they are not taking initiative. That's why if support is to bail the cat, we are trying our best to help the people. 3 months or 2 months is not a matter. When I started Trinamool Congress, it was only 1 month, 22 days. I contested the election and we got 7 parliament seats. Very good for some more questions. Please. Yes, madam. 2022 के चुनाव में अगर
गोवा तृणमूल कांग्रेस को लोकल पार्टी को लेके गठबंधन अगर ऐसा स्थिति आई तो आप करेंगे क्या? अगर पूरा आपको हम अभी बता दे तो कैसे वो हो गया? हम थोड़ा ही एस्ट्रोलॉजर है, वो तो सिचुएशन के ऊपर निर्भर करता है ना। जो बीजेपी का साथ एडजस्ट नहीं करेगा, अपन को बेचेगा नहीं, गोवा को बेचेगा नहीं, देश को बेचेगा नहीं, हम वही करेगा गोवा का जो अच्छा होगा। ममता दीदी देवबरोजीच देव तुका. I am from Assam now. I have come here with only one agenda, all the way around 75 kilometers. Oh, many thanks. I have come here with a small vision which I have been discussing with lot of TMC ground group people up to Prashant Sir Kishore. জেলা সরদিনের সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন। I also want to know. Good evening, madam. Yes. I'm Vilpati Kulo, Goinchar Agandar, member, citizen, taxpayer. Now I have a question with our Goa economy. You know, we are borrowing money every month from the central government or whichever, and our economy is in bad state. Now we have a mining recovery, a loot of 35,000 crores, which is pending. If this money was with the government of Goa today, we didn't have to borrow money, and our lives would have been much better, especially of the poorer people. Now what would be TMC's role if you all come to power, you all have an alliance, and what would be your role to recover the loot and stop the illegalities or carry on? This is my specific question. My specific reply is, though I am not discussing about the manifesto, I said it will be done within an hour. I know there are some mining are closed, mining policy. There should be a mining policy. Number two, there will be a welfare board for the fishing communities. জেলা সরদিনের সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন। করোনার গ্রাফ আবার মাথাচাড়া দিচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিশেষ কিছু এলাকাকে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেই এলাকাগুলিতে চলছে পুলিশি প্রহরা, মাইকের মাধ্যমে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে পুলিশ। এমনই ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুরের বেশ কয়েকটি এলাকায়। দোকান বাজার বন্ধ। গড়িয়া বোড়াল এলাকায় যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন। জেলা সরদিনের সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন। কালী পুজোর রাতে পূজিত হন মা ভৈরবী। 200 বছরের প্রাচীন দক্ষিণ দিনাজপুরের হিলির ভৈরবী মাতার মন্দিরে এখনো এই রীতি। ভৈরবী মাকে ভোগ দেওয়া হয় পাঁঠার মাংস, মাছ সহ 8 রকমের ভাজা। এই কালী পুজোকে ঘিরে রয়েছে বহু ইতিহাসও। বিগত বছরে ওপার বাংলা থেকে বহু মানুষ এই পুজোয় অংশ নিতেন, কিন্তু করোনার জেরে সেই জৌলুস কমলেও রয়েছে আন্তরিকতা। শ্যামা পুজোর রাতে পূজিত হন মা ভৈরবী। এমনই রীতি মেনে আজও পুজো হয়ে আসছে 200 বছরেরও বেশি প্রাচীন দক্ষিণ দিনাজপুরের হিলির ভৈরবী মাতার মন্দিরে। সম্পূর্ণ তান্ত্রিক মতে এই পুজোয় মায়ের সামনে দেওয়া হয় মাছ, পাঁঠার মাংস সহ 8 রকমের ভাজা। দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্ত হিলির এই জায়গাটি শিবের নামানুসারে ভৈরবতলা বলে পরিচিত। তাই কালী পুজোর পরের দিন শিবের উপাসনা হয় এখানে। অতীতে যমুনা নদীর ধারে হিন্দু মুসলিমরা একসঙ্গে এই পুজো করতেন। দেশ ভাগের পরে ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এই পুজোটি শুরু করেন এলাকারই এক তান্ত্রিক দুর্গা চট্টোপাধ্যায়। পরে তার ছেলে পুজোর কাজে যুক্ত হন। এখানটা মা ভৈরবী মায়ের পুজো হয়, কালী মন্দির খুবই জাগ্রত। এখানে তান্ত্রিক মতে পূজা হয় এখানটায়, মানে অমাবস্যাতে। আমরা ছোট থেকে দেখে এসেছি, মোটামুটি আমাদের তো আরও আগে, মোটামুটি প্রায় 150 বছরের মতো হবে। ভৈরবী দেবীর উপরে বহু মানুষের বিশ্বাস জড়িয়ে রয়েছে, রয়েছে বহু ইতিহাসও। এবারেও এই পুজোকে ঘিরে উন্মাদনা রয়েছে। ওপার বাংলা থেকেও বহু মানুষ কালী পুজোয় ভৈরবী মন্দিরে আসেন, কিন্তু করোনাকালে দর্শনার্থীদের সংখ্যা কমলেও নিষ্ঠার সঙ্গে পূজিত হবেন দেবী মা। হিলি থেকে সুদীপ বলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।